আপনি বলেন আপনার কি রাইট আছে আমার ভিডিওতে আপনি আমার ছবি ধারণ করবেন, আমার টেলিফোনের কথা আপনি ধারণ করবেন। এই যে ধারণ করছেন করার পর এই যে ধারণটা যে করলো সেটা আমি আইনগতভাবে বলছি ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। নতুন প্রশ্ন সেটা হচ্ছে আলোচিত বিষয়, যদিও জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করার পর ইসিকে এবং স্পিকারকে জামায়াতের পক্ষে চিঠি দেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমার যে প্রশ্ন সে প্রশ্ন হচ্ছে তার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ইদানিং তাকে বহিষ্কার করার পর নতুন নতুন ভিডিও আবার নতুন করে আসছে, যেখানে বলা হচ্ছে মগবাজারে বেশিরভাগ ভিডিওগুলো মগবাজারের আশেপাশের হতে। আমার প্রশ্নটা ওই জায়গায় যে মগবাজারে জামায়াতের অফিসের তো কেন্দ্রীয় অফিসে তো মগবাজারে, কিন্তু তিনি যদি মগবাজারে এইসব কাণ্ড কারখানা করেই থাকেন তাহলে সংগঠনগুলোকে, সংগঠনের যারা নেতা নেত্রী আছেন তারা তাদের নখদর্পণে ছিল না? তারা কি জানতেন না বিষয়গুলো, তিনি যে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন? আচ্ছা ধরেন এই কাজটা তো ভালো না, যে কাজটা করছেন সেই কাজটা তো ভালো না। তা এমন ভালো না এমন একটা কাজ সে কি বিজ্ঞাপন দিয়ে জানায়া করবে? জানায়া করার কথা তা তো না। আচ্ছা এখন আসেন যেটা করছেন উনি, আমি যদি ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতে চাই না, আমার মনে হয় রাষ্ট্রীয় লেভেলে এই আলাপগুলো আমার কাছে আমি ঠিক বুঝি না, তবুও আপনি প্রশ্ন করছেন তাই বলছি। যেহেতু উনি সংসদের এমপি, তো সংসদের এমপি তো এরকম। আচ্ছা আপনি পৃথিবীতে কি একটা ঘটনা না, বাংলাদেশে এরকম একটা ঘটনা না, তো যেটা বাজারে আসছে সেটা নিয়ে আপনি আলোচনা করেন, ভালো কথা। আমি নৈতিকভাবে বিবেকবান লোক হিসেবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, অফকোর্স এটা সম্মতি দেওয়ার কিংবা গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা নৈতিক স্খলন এবং এটা একটা গর্হিত অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে অপরাধের নিয়ম হইল এই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ কেউ জানবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সৎলোক কিংবা ভালো মানুষ। পাশাপাশি আপনি যদি এইটাকে ওইভাবে নেন যে যেমন ধরেন আমাদের দেশে 7% না 95% বা 6-7% মুসলমান, সেই হিসাবে আপনি যেখানেই ঢোকেন 97% তো মুসলমান, সরকারি অফিসে ঢুকলেও 97% মুসলমান। তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা, একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আরেকদিকে ঘুষ নিচ্ছি, তাও তো 97% মুসলমানই নিচ্ছে। ঘুষটা তো ইসলামে জায়েজ না, জায়েজ না, তো কোনো খারাপ কাজই জায়েজ না। সুতরাং এটাকে গ্রহণ করার কোনো কারণ নাই। পাশাপাশি যদি আপনি বলেন একজন লোক, একটা ব্যক্তি, একেবারে ব্যক্তিগত জীবন, সেটাকে আপনি মাঠে এনে আপনার অর্জনটা কি সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। কারণ আমরা জাতীয় লেভেলে আলোচনা করি, এইখানে বিষয়ে আলোচনা করতেছি রাষ্ট্রের কি হবে। সে তো জঘন্যতম অপরাধ করছে এবং এইটা নিয়ে অনেক কথা হচ্ছে এখন। কেউ বলে দ্বিতীয় স্ত্রী, আবার এটা আসছে তার সাথে তার অবৈধ রিলেশন। আমি সবটাই ভালো না। এখন ভালো নার কারণে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্ন আবার এটাও আসছে কি তার সংসদ সদস্যপদ থাকবে কিনা। তার সংসদ সদস্যপদ না থাকার মানে সাংবিধানিকভাবে যদি আসেন 66 অনুচ্ছেদে বলা হইতেছে নাগরিক হইতে হবে বাংলাদেশের, 25 বছর বয়স হলে সংসদ সদস্য হইতে পারবে। আবার সংসদ বাতিল হবে কিভাবে? যদি আদালত কর্তৃক তাকে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষিত করা হয়, কিংবা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পাওয়া, কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি নাগরিকত্ব তার থাকে, কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকে, অথবা নৈতিক স্খলনজনিত কারণে 2 বছরের কারাদণ্ড হয় এবং তারপরে তাকে 5 বছর বিরত থাকতে হবে। এটা গেল একদিক। পাশাপাশি 70 অনুচ্ছেদ বলছে দল থেকে যদি তাকে নিজে যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে ওনার সদস্যপদ চলে যাবে। আবার যদি দলের বিরুদ্ধে উনি ভোট দেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, তাইলেও চলে যাবে। কোথাও বলা নাই তাকে দল থেকে বহিষ্কার করলে তার সদস্যপদ যাবে কিনা। সেই হিসাবে সাংবিধানিকভাবে তার সদস্যপদ যাওয়ার কোনো কারণ নাই। আমি আবারও বলছি তার এই কর্মটা সমর্থন করার কোনো কারণ নাই এবং এইটা অভিযোগকারী থাকতে হবে একজন। আপনি ভিডিও করছেন, XYZ করছে, সেটা ভিন্ন আসপেক্ট। এখন আপনাকে কোন জায়গায় নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্যপদ চলে যায় এমন কোন আইনে আছে কি? আইনে আছে নৈতিক স্খলনের কারণে যদি কোনো দণ্ডিত হয় 2 বছর, আমি তো শেষ করে দিচ্ছি, 5 বছর পান না হয় 2 বছর দণ্ড হইতে, তার 5 বছর পাইলে সে আবার যোগ্য হবে। আচ্ছা এখন আসলে আমি একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই টেলিফোনের কল সেন্টার, ব্যাংকের কল সেন্টারে কথা বলেন,
ক্রেডিট কার্ডের কল সেন্টারে কথা বলেন ফোন করে, ফোন করার পর তারা ধরে কি বলে যে আপনার কথাগুলো রেকর্ড করে আমরা রেকর্ড করছি আপনার অনুমতি দিলে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনি তাকে বলেন যে না আমি অনুমতি দিচ্ছি না আপনাকে রেকর্ড করার, তাহলে তারা হয়তো বলতে পারে যে না আমাদের চাকরির কারণে করতে হবে, আপনি না করেন আমি আলাপ করব না, বিকজ তার রেকর্ড থাকা দরকার। এই যে অনুমতি নেওয়ার বিধান, এই বিধানটা কিন্তু আমরা মানেন ওয়েস্টার্ন ব্লকের, এই সিস্টেমটা ওয়েস্টার্ন ব্লকের, ক্রেডিট কার্ড সিস্টেম ওয়েস্টার্ন ব্লকের। একইভাবে যদি আপনি আসেন, আপনি বলেন ওই লোকের অপরাধের বিচার হওয়া উচিত, কিন্তু আমি একটা সাধারণ সচেতন নাগরিক হিসেবে বলতে চাই দেশবাসীকে, আপনি বলেন আপনার কি রাইট আছে আমার ভিডিওতে আপনি আমার ছবি ধারণ করবেন, আমার টেলিফোনের কথা আপনি ধারণ করবেন। এই যে ধারণ করছেন করার পর এই যে ধারণটা যে করলো সেটা আমি আইনগতভাবে বলছি ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। সুতরাং অফকোর্স যে নৈতিক স্খলন যেটা হয়েছে তার বিচার হোক কি না হোক এটা তদন্তের ব্যাপার, কিন্তু যিনি ভিডিওটা প্রকাশ করছেন নো ডাউট অ্যাবাউট ইট। কারণ আপনি যদি ইসলামেও আসেন, ইসলাম বলছে যদি কেউ কারো দোষ গোপন রাখে আমি আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখি। এরকম অবৈধ কর্মকাণ্ড কি কেউ অনুমতি নিয়ে ভিডিও করে? আপনি তো করতে পারবেন না, তো আপনাকে রাইট নাই, তো আপনি আমার কথাটা বোঝেন নাই, আপনার তো রাইট নাই ভিডিও করার। একটা লোক বেডরুমে, প্রত্যেকটা লোকের বেডরুম আছে, সেই বেডরুম যদি আপনি ধারণ করেন, ধারণ করার পরে আপনি যদি পাবলিক করেন, কি রাইট আছে আপনার? কি রাইট? এটা আইনি কি বলে? এটা কোনো বিধান নাই। আপনি দেখেন লেখা আছে নানান জায়গায় এই জায়গাটা কিন্তু সিসি ফুটেজের সার্ভিলেন্সের অধীন, কিংবা লেখা থাকে সিসি ফুটেজ এখানে অধীন, এইভাবে লেখা থাকে। আমরা কি সেটা মেনটেন করি? আপনি দেখেন তো বহির্বিশ্বে কার কোনটা টেলিফোন ফাঁস হয়, আপনাকে পারমিশন নিতে হবে, বিধান। আমি ওইটার সাফাই গাচ্ছি না, আমি বলছি যে ওর যেমন অপরাধ বিচার, যেমন সেই মহিলা যদি কমপ্লেন করে অবশ্যই তার ফৌজদারি অপরাধে বিচার হতে হবে, কিন্তু আপনি যে ভিডিওটা ধারণ করলেন গোপনে, সেই ধারণ করার অধিকারটা আপনাকে কে দিছে? গোপনে তো করা, জোর করে করেছে দেখা যাচ্ছে। কোথায়? ওখানে হাত জোর করে যাচ্ছে, আপনি তো যাচ্ছেন সেখানে, আপনি যে গেলেন, আপনাকে ভিডিও ধারণ করতে কে বলছে? আপনি কোন অথরিটি আপনাকে বলছে? আপনাকে বলতে হবে তো, এখানে আপনি ফোর্স করে। রাজ্জাকি ভাই যা বলছেন, রাজ্জাকি ভাইয়ের পুরো কথার সাথে আমি একমত পোষণ করছি, যে পুরো উনি এই ইস্যুতে, আপনার ব্যক্তিগত লাইফ আছে, আমার ব্যক্তিগত লাইফ আছে। এখন কোয়েশ্চন যেটা আসলো যে এখন যদি প্রতিপক্ষ মানে বাইরে হলে যেটা হয়, আমাদের এখানে হয় না, কঠিন বিচার হবে। অপরাধের যেমন বিচার হবে, Yes. ওটা প্রকাশ হয়ে গেছে, উনি অপরাধ করছেন, অলরেডি উনি পানিশমেন্ট, Yes. কাজী নজরুল ইসলাম পানিশ, না, কোনো মাপ নাই, বিচার হোক। বিচার হবে। আবার এখন যদি ওই ভদ্রমহিলা আইনের আশ্রয় নেয়, যে মহিলা এর সাথে সম্পৃক্ত আছে, কিংবা ইভেন গাজী নজরুল ইসলাম সাহেবও যদি Yes. বলে যে আমার বাথরুমে নেওয়ার সুযোগ আছে, তারা জোর করে ঢুকেছে, কিংবা গোপনে আমার এইটা ভিডিও ধারণ করেছে, তা আইনি লড়াই করলে বাংলাদেশে এটা ইনস্ট্যান্ট নাই, নজির নাই। আপনি ভাই আইনগতভাবে উনি করতে পারবেন। আমার কথা যে নতুন একটা বিতর্ক রাজ্জাকি ভাই বলছেন যে শুধু এটা না, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার আমলে আরেকটা আইন হয়েছে, ইভেন আপনার ছবি তুলতে গেলে আপনার পারমিশন নিতে হয়। অফকোর্স, যে আমি আপনার ছবি তুলছি, ছবি তুলবেন রাস্তায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই প্রসঙ্গে, যে গাজী নজরুল ইসলাম সাহেবের প্রসঙ্গে, যে দেখেন আপনি যেটা বলছেন যে মগবাজার এলাকায় ওনারা নজরদারি করলেন না কেন, এখন কিন্তু শোনা যাচ্ছে যে ওনার এলাকা যেটা সাতক্ষীরায় শ্যামনগর, যেটা ওইখানে কিন্তু উনার এই সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটা ফিসফাস আলাপ অনেক দিন থেকেই আছে। শুধু এটা না, উনার বিরুদ্ধে আবার নতুন করে একটা অভিযোগ আসছে যে উনি এলাকায় এমন একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিলেন, যে কারণে উনার দলের লোকজনই এটার বিরুদ্ধে ছিলেন। এবং এই যে ঘটনা ঘটেছে, এটা আমি সর্বশেষ আজকে সুনির্দিষ্টভাবে বলছি যে এইখানে দলেরও একটা অংশ যেই করুক এটার সাথে সম্পৃক্ত। এই মেসেজটুকু আমি জানি, আমি সুনির্দিষ্টভাবে জানি বলেই বলছি যে তার দলেরই একটা অংশ এটাকে এই পিছনে ছিল, তারা সামনে। এটা কথাটা কেন বলছি, যে দেখেন আপনি একটা অপরাধ করছেন, এটাকে প্রশ্রয় দিয়েছেন, এবং তারে আবার ট্র্যাপ করে এটাকে আবার সামনে নিয়ে আসছেন, যেই করুক। তো এটা যেমন অপরাধ হয়েছে গাজী নজরুল ইসলাম, এবং ইয়ের ব্যাপারে যেটা বলছেন যে ওনার সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। আমাদের এইখানে যদি আমরা অতীতে আবু হেনা থেকে শুরু করি,
আবু হেনা আপনি জানেন যে প্রকৃতি আন্দোলনের নেতা, সেই বিএনপির 91 সংসদের এমপি ছিলেন, বাগমারার এমপি ছিলেন, এই যে বাংলা ভাই যে এলাকার, উনার কথা যদি বলি আমরা, এরপরে আখতারুজ্জামান সাহেবের কথা বলি, আরো 2 জন এমপি যে বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে 96-এ, আমি নামটা ভুলে গেলাম, যে আওয়ামী লীগ সরকারের যোগ দিয়েছিল, বিএনপি থেকে নির্বাচিত হয়ে, তাদের ক্ষেত্রে হয়েছে। তারপরে রিসেন্টলি যেটা মুরাদ কিংবা গোলাম মোল্লা রনি, তারপরে গোলাম মোল্লা রনির ক্ষেত্রে হয়েছে, এবং সর্বশেষ আপনার লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে। লতিফ সিদ্দিকীর বিষয়টা একটু ভিন্ন, মানে এই আলোচনাটা আমরা ভুলে গেছি, এটা নিয়ে কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়েছিল বিষয়টা। স্পিকার, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, কোর্ট, এই সবগুলো মিলে যখন নির্বাচন কমিশন তার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে, মানে তার সদস্যপদ বাতিল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল, ওই মুহূর্তে উনি নিশ্চিত হয়ে তখন গিয়ে উনি পদত্যাগ করেছেন। সুতরাং আইনে নর্মাল ইয়েতে নেই, কিন্তু লতিফ সিদ্দিকের কেসটা বিবেচনা করলে দেখা যায় যে বিচার আচার কোর্ট কাছারি হলে এটা হয়তো ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। কিন্তু জামাত যেটা করেছে, তারা ইলেকশন কমিশন এবং ইয়েকে জানিয়ে দিয়েছে, কিন্তু সংবিধান অনুযায়ী সরাসরি তার সদস্যপদ বাতিল করে দেওয়ার কোনো স্কোপ। যে আমি একটা প্রশ্ন, জামায়াত যে কাজটা করেছে, বহিষ্কার এবং সেই সাথে স্পিকার এবং ইসিকে চিঠি দেওয়া, এটা কি অন্যান্য দলের জন্য একটি এক্সাম্পল হলো, নাকি অন্যান্য দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন? অবশ্যই অন্যান্য দল এতে চ্যালেঞ্জের মুখে পড়ছে। জামাত দ্রুততার সাথে, আমি বলবো এটাকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে তারা দ্রুততার সাথে এই বিষয়টা মানে কংগ্রেজেন্সে নিছে এবং ইমার্জেন্সি মিটিং ডেকে তারকে বহিষ্কার করেছে, এবং এটা সংসদ স্পিকার এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। একটা দলের পক্ষে এর বাইরে তো কিছু করার নেই। আপনি করতে পারেন, জামাতের সমালোচনা করতে পারেন যে আপনার দলের এই 5 বারের এমপি, এত পুরানো প্রবীণ নেতা, তার যদি নৈতিক অবস্থা এমন হয় তাইলে এটা দলের রিফ্লেকশন। এই সমালোচনা কিন্তু পলিটিক্যালি হবে, সাধারণ জনগণের পাশ থেকে হবে, এটা কিন্তু জামাতকে ফেস করতে হবে। বাট জামাতের এই অংশটুকু, জামাত যে তড়িৎ পদক্ষেপ নিল এবং নেয়ার মাধ্যমে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে দিল, এইটা তারা ভালো কাজ করেছে, দ্রুত পদক্ষেপ নিয়ে। এবং অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সেখানেও তাদেরকে চাপের মধ্যে, অবশ্যই চাপের মধ্যে, অন্য রাজনৈতিক দলের কেউ যদি এরকম অপরাধ করে, তখন তারা যদি একই ধরনের পদক্ষেপ না নেয়, তখন কিন্তু তারা প্রশ্নের সম্মুখীন হবে। এমন কি হয়েছে কিনা চাপের মুখে? বিশেষ করে আমরা দেখেছি ঘটনা, যখন ভিডিওটা ফুটেজটা যখন আসে, তখন তো বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক থেকে এটাকে এআই ভিডিও বা এটাকে হাইড করার অনেক চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে চাপের কারণে তারা কি আসলে বহিষ্কার করেছে? না, এটা চাপের বিষয় না। আপনি বলতে পারেন যে জনগণের আকাঙ্ক্ষা, মানুষ কি চাচ্ছে, জনগণ কিভাবে নিচ্ছে, এইটাকে যদি আপনি চাপ বলেন, তাহলে অবশ্যই জামাত খুব দ্রুত, কারণ মিডিয়াতে আপনি জানেন যে মেইন স্ট্রিম মিডিয়া এটা স্ট্রংলি এটাকে নেগেটিভলি এটাকে উপস্থাপন করেছে ভেরি ফার্স্ট ডেতেই। এবং শুধু তাই নয়, আমি যদি আমার পত্রিকার কথাও বলি, আমার দেশে আমরা কাজীর একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এবং যেটা বেশ চাঞ্চল্য, উনি এক পর্যায়ে ইন্টারভিউতে স্বীকার করেছেন টেলিফোনিক কনভারসেশনে যে ওই দিনই, মানে মঙ্গলবার, সোমবারে ঘটনা ঘটছে, ওই দিন রাত্রেই তার কাছে টেলিফোন করেছেন গাজী নজরুল ইসলাম সাহেব, এবং টেলিফোন করে কিছু ইনফরমেশন দিয়েছেন যে এইভাবে একটা কাবিন রেডি করো, এবং পরের দিন ওই কাবিন সই হয়েছে। মানে যেদিন আমরা কথা বলছিলাম, উনি সেই দিন রাত্রেবেলা বলছেন যে আজকে সকালবেলা এটা সই হয়েছে। তাতে বোঝাই যায় যে যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, তখন তারপরে কাবিন সই হয়েছে। সুতরাং এখানে একটা মানে চাপ ছিল, অবশ্যই চাপটা বলতে যদি এটা বুঝেন, এই চাপটা ছিল যে মানে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। সো জামাত খুব দ্রুত এটা রিঅ্যাক্ট করছে, এবং এটা আমি মনে করি যে এটা ভালো সিদ্ধান্ত। আমি একটু অ্যাড করি এটার সাথে, একটু জাস্ট, আপনি যখন একটা দায়িত্বশীল পদে যাবেন, তখন আপনার চলন বলন, আপনার পোশাক পরিচ্ছদ সবগুলোই কিন্তু মানুষ বিবেচনায় নেয়। সুতরাং আপনি যে জামাতের এই যে নেতা, আমি জামাত বলবো না, জামাত ব্যক্তি যদি উনি একজন এমপি জামাতের নেতা, তাকে নিয়ে যে প্রোপাগান্ডা হইল বা যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর আমি মনে করি যে নৈতিকভাবেই ওনার নিজের থেকেই পদত্যাগ করা